ম্যাকবক্স টিচিং এক্সামে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা যে হিস্ট্রি যে ফাউন্ডেশন ব্যাচ এটা আমি শুরু করলাম তোমাদের এখানে। তোমরা এখান থেকে হিস্ট্রির সমস্ত কিছুই তথ্য পেয়ে যাবে। আর ফাউন্ডেশন শুরু করার মানে যে এই তথ্যগুলো তোমাদের যে কোনো কম্বাইন্ড এক্সামে এবং স্কুলের এক্সামে যে কারোরই কাজে লাগবে। আর এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাইডেন্স পাবে, যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কিন্তু সাহায্য করবে। তাহলে দেখো আজকে শুরু করি। আর এগুলোর কিন্তু পিডিএফ তোমরা পাবে না, এগুলো প্রথম থেকেই তোমরা একটু খাতায় লিখে নেবে, ঠিক আছে? তো দেখো প্রথমে কি আছে, যে হিস্ট্রি, ইতিহাসের কিন্তু মোট তিনটি ভাগ রয়েছে। কি কি? অ্যানশিয়ান হিস্ট্রি অর্থাৎ পুরনো যে ইতিহাস সেটি, মিডাইভেল অর্থাৎ মধ্য ইতিহাস, এবং মডার্ন অর্থাৎ আধুনিক ইতিহাস। এই তিনটি ভাগেই সাধারণত আমরা ভাগ করতে পারি ইতিহাসকে। তো অ্যানশিয়েন্ট যুগের মধ্যেও বেশ কিছু অংশ রয়েছে। দেখো যে পাথরের যুগ প্রথমে থাকছে, যখন মানুষ পাথরের ব্যবহার করত। তারপর আসছে সভ্যতা। সভ্যতার মধ্যে কী কী রয়েছে? সিন্ধু সভ্যতা রয়েছে, বৈদিক সভ্যতা রয়েছে। আচ্ছা তোমরা বলো তো, যে প্রথম মানুষ কোথায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, প্রথম মানুষ পাওয়া গিয়েছিল আফ্রিকা মহাদেশে। কিন্তু প্রথম সভ্য মানুষ কোথায় পাওয়া গিয়েছিল? প্রথম সভ্য মানুষ পাওয়া গিয়েছিল কিন্তু আমাদের ভারতবর্ষে, অর্থাৎ এশিয়াতে। ঠিক আছে, এশিয়াতে কিন্তু প্রথম সভ্য মানুষ পাওয়া গিয়েছিল। আর সভ্যতাগুলো কোথার ছিল? সভ্য মানে কি? যারা পোশাক পরিচ্ছদ পরে এবং যারা ভদ্রভাবে থাকে তাদেরকে সভ্য বলা হয়। তো প্রথম সিন্ধু সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা, এগুলো সমস্তই খুঁটিনাটি বিষয় আমি আলোচনা করব। আর এখানে একদম সিকোয়েন্সলি পাবে, বুঝলে? মানে কোনো গ্যাপ নেই, সবগুলো সিকোয়েন্সলি থাকবে, যেটা তোমাদের পরবর্তী সময় সাহায্য করবে অনেক। তারপর কি আসছে? তারপর আসছে যে মহাজনপদকাল। 10টি মহাজনপদ ছিল, সেই মহাজনপদকাল, ঠিক আছে, সেগুলো পাবে। তার মধ্যে কোনটি একটি শক্তিশালী হয়ে গিয়ে তারপরে বিস্তার লাভ করেছিল। তারপর সে আসছে বৌদ্ধ ও জৈন ধর্মগুলো, সেগুলো ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। তারপর হচ্ছে মগধ সাম্রাজ্য। মগধের মধ্যে থাকছে মৌর্য যুগ, তারপর থাকছে গুপ্ত যুগ, ঠিক আছে? এদের সবগুলো একে একে আমরা আলোচনা করব। তারপর আসছে মৌর্যোত্তর কাল, অর্থাৎ মৌর্য যুগ চলে যাওয়ার পরে এসেছে কারা? হর্ষবর্ধন কাল কিন্তু এসেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে পড়লো। আর এই সূচনাটা, সূচিপত্রটা তোমরা একদম মুখস্থ করে নেবে, এটার মধ্যেই সমস্ত কিছু আছে। আর এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ইতিহাসের যে স্ট্রাকচারটা, কার পরে কী হলো, কীভাবে হলো, সমস্ত কিছু তোমাদের মানে বুঝতে সুবিধা হবে অনেক। তারপর মিডাইভেল অর্থাৎ মধ্য ইতিহাসে আরব ও তুর্ক আক্রমণ, আরব এবং তুর্কিদের যে আক্রমণ হয়েছিল আমাদের ভারতবর্ষে, সেগুলো এখানে তোমরা পাবে। তারপর দিল্লির সুলতান, তার মধ্যে কিন্তু মোট 5টি বংশ রয়েছে। কি কি রয়েছে? গুলাম, খিলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি। গুলাম মানে হচ্ছে গোলাম বংশ আর কি, ঠিক আছে? গুলাম, খিলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি, এগুলো মুখস্থ করে নেবে। তারপর মুঘল সাম্রাজ্য আসছে, এটা অনেক বড় সাম্রাজ্য, এটা সম্পর্কে একদম আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর বিজয়নগর সাম্রাজ্য, যেটা দক্ষিণ ভারতের রয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য হরিহর এবং বুক্কা যার প্রতিষ্ঠা করেছিল হিন্দুদের মধ্যে, তো সেগুলোও তোমরা পাবে এখানে। তারপর বহমানি সাম্রাজ্য পাবে, তারপর মারাঠা সাম্রাজ্য পাবে, এবং শেষে থাকছে দক্ষিণ ভারতের যে আরও অন্যান্য রাজবংশ রয়েছে, সেই রাজবংশগুলো তোমরা এখানে পাবে। তারপর আধুনিক ইতিহাস, মডার্ন হিস্ট্রির মধ্যে কী কী পাবে দেখো? ইউরোপ শক্তির আগমন, ইউরোপীয়রা এসেছিল আমাদের দেশে ব্যবসা করার জন্য, তারপর আমাদেরকেই শাসন করতে শুরু করে। এখানে দেখো অনেকে মনে করে যে ইউরোপীয় কারা, যে ফ্রান্স, নেদারল্যান্ড, ওগুলো ছিল না। ফ্রান্সের লোকেরা, ব্রিটিশদেরই কিন্তু এখানে ইউরোপ বলা হচ্ছে। এখানে কিন্তু অনেকের ধারণা, যারা ছোট রয়েছে তারা কিন্তু অনেকে ভাবে যে আমেরিকানরাই নাকি ইউরোপীয়, এরকম। কিন্তু ইউরোপীয় অনেক ছোট ছোট দেশ ছিল, ওদের দেশটা অনেক ছোট হওয়ার কারণেও কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে ছিল। তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ পড়ে থাকো বা ওয়ার্ল্ডের হিস্ট্রি মোটামুটি জেনে থাকো, তো তোমরা সেখানে দেখবে যে ইউরোপের দেশগুলো কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু তারা অন্যান্য দিক থেকে, পড়াশোনার দিক থেকে, নানান দিক থেকে অনেকটাই উন্নত ছিল, যার কারণে তারা অনেক কিন্তু পৃথিবীতে উপনিবেশ করতে পেরেছিল, তৈরি করতে পেরেছিল। তারপর সে আসার পরে তাদের সাম্রাজ্য বিস্তার কীভাবে হয়েছিল, ধীরে ধীরে তারা কীভাবে এক একটি জায়গা দখল করে সেখানে তাদের কোম্পানি প্রতিষ্ঠিত করেছিল,
এবং সেখান থেকে রাজাদের বাদশাদের আয়ত্ত করে তারপর তাদের সাম্রাজ্য আরও কীভাবে বিস্তার করেছিল সমস্ত কিছু এখানে পাবে। তারপর হচ্ছে ধার্মিক ও সামাজিক সংস্করণ আন্দোলন, তারপর ধর্ম সম্পর্কে এবং সামাজিক নানান আন্দোলন রয়েছে, এগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তারপর 1857 ক্রান্তি, অর্থাৎ 1857 যুদ্ধ যে সমস্ত রয়েছে এবং আন্দোলন যেগুলো রয়েছে, কিভাবে আন্দোলনগুলো হয়েছিল, সমস্ত আন্দোলন খুঁটিনাটিভাবে আমি তোমাদের বলে দেবো, পড়িয়ে দেবো। তারপর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং শেষে ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখানে অনেক কিছু থাকবে, গান্ধীজি সম্পর্কে, নেতাজি, এগুলো সম্পর্কে অনেক কিছু সম্পর্কে কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ একটা ফুল বিষয় একদম ফার্স্ট ও লাস্ট একটা গাইডেন্স তোমরা পাবে। এগুলো যদি তোমরা নোট করে নাও তাহলে ইতিহাসে আর কোথাও কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না, কারণ স্কুল লেভেলে তেমন একটা পড়াশোনা ভালো হয় না, তারপরে আমরা এগুলো সম্পর্কে কোথাও পাই না এবং ফার্স্ট ও লাস্ট সেগুলো, এবং স্কুলের মধ্যে পড়াশোনা টিচাররা কিছু পড়াচ্ছেন এবং স্টুডেন্টরা রেগুলার যাচ্ছে না, সেইখানেও ঠিকঠাক সব কিছু হচ্ছে না, যার কারণে কিন্তু পরবর্তী সময় আমাদের দুর্বলতা থেকে যায়। তার জন্যই আমি তোমাদের এই যে ফাউন্ডেশন ব্যাচ এটি শুরু করেছি। এটা এডিশন 1, এরপরে আস্তে আস্তে এডিশন 2, 3 এভাবে চলতে থাকবে। আমি আর কি চালাবো এই অবস্থাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি। তো পরবর্তী সময় এর মধ্যে আরও কিছু ডাটা যুক্ত হবে, আরও কিছু তথ্য তোমরা পাবে বিস্তারিত, আস্তে আস্তে যেরকমভাবে হবে। কিন্তু এখন যে পড়াবো এডিশন 1-এ, এখানে তোমরা যদি সমস্তগুলো দেখো তাহলে তোমাদের মোটামুটি একটা দারুণ একটা ধারণা হয়ে যাবে এবং সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা বলবো যে তোমাদেরকে এই সূচিপত্রটি, তোমরা কিন্তু হিস্ট্রির এই সূচিপত্রটি তোমরা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? বাদ বাকিগুলো সিকোয়েন্সলি পড়তে পড়তে হয়ে যাবে। তো আমি তোমাদের কিছু তারপর শর্ট টট করে দেওয়ার চেষ্টা করব। আর এই সূচিপত্রটা মোটামুটি মাথার মধ্যে একটা গেঁথে থাকলে তোমাদের পরবর্তী যে কোনো টপিক বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো তারপরে, আর যারা ভাবছো যে এখান থেকে প্রশ্নগুলো শেষে আসবে কিনা কোনো পরীক্ষায়, তোমরা মিলিয়ে নিও। এখানে আমি কোর্সটা কমপ্লিট করে দেই, তারপরে তোমরা যে কোনো এক্সামের, যে কোনো কম্বাইন্ড এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা ট্রাই করবে, দেখবে যদি পেরে যাও তাহলে মনে করবে যে হ্যাঁ এখানে অথেন্টিক রয়েছে। আর অনেক সময় নষ্ট হয়ে যায় আমরা অথেন্টিক জিনিস না পড়ার কারণে। আমি অনেক পরিশ্রম করে এই অথেন্টিক জিনিসগুলো জোগাড় করেছি তোমাদের জন্য, এবং এইগুলো অথেন্টিক জিনিসগুলোই তোমাদেরকে দেবো। বেশ কয়েকটা ক্লাস হবে, তোমরা সঙ্গে থেকো। তারপর দেখো, এটার মধ্যে কিন্তু ইতিহাসকে যে আরও ভাগ করে দেব, সেই ভাগগুলো কিন্তু এখানে আবার আলোচনা করা হয়েছে কিছু। এখান থেকে আমরা কিন্তু ইতিহাস পড়া শুরু করে দিচ্ছি। বাকি প্রথমে ছিল সূচিপত্র, এখন দেখো ইতিহাসের এর মোটামুটি প্রথম অংশটা, অর্থাৎ যে প্রাগ ঐতিহাসিক কাল রয়েছে, যেটা পাথরের, সেই পাথরের যুগটাকে আমরা এখানে তুলে ধরবো। তাহলে শুরু করছি আজকের প্রথম ক্লাস। কিন্তু দেখো তোমরা বিস্তারিতভাবে দেখো ইতিহাস, এটাকে প্রাগ ঐতিহাসিক যেটা রয়েছে আর কি, এখানে ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা যাচ্ছে। যে প্রাগ ঐতিহাসিক কাল, প্রি হিস্ট্রি, দেখো এখানে বলা হচ্ছে নো রিটেন প্রুফ, অর্থাৎ এই কালে কিন্তু কোনো রকম লিখিত প্রমাণ কিন্তু আমরা এখানে পাই না, এবং এইটাকেই কিন্তু আমরা স্টোন এজ বলে থাকি, অর্থাৎ পাথরের যুগ কিন্তু বলে থাকি। আর পাথরের যুগের মধ্যে 3টি যুগ রয়েছে, কি প্যালিওলিথিক এজ, তারপর মধ্য পাথরের যুগ মেসোলিথিক এজ, এবং নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ নিওলিথিক এজ। ঠিক আছে, এটা প্রাচীন পাথরের যুগ, আদি পাথরের যুগ, এটা মধ্য, এবং এটা হলো কি নতুন। তো স্টোন এজের মধ্যে দেখো একদম শুরুয়াত থেকে হচ্ছে যে 20 লক্ষ বিসি বিফোর খ্রিস্ট, অর্থাৎ আমাদের এখন চলছে 2026, ঠিক আছে? তো যখন 2000ও শুরু হয়নি, অর্থাৎ 0 থেকে আগে 20 লক্ষ বিসি বিফোর খ্রিস্টে থেকে 12,000 বিসি পর্যন্ত, এই বিসিতে কী কী ওই জায়গায় পাওয়া যাচ্ছে, যে আদি মানবের দেখা পাওয়া যাচ্ছে। বড় পাথরের অস্ত্র তখন তারা ব্যবহার করত, অর্থাৎ তখনকার মানুষেরা যারা ছিল আদি মানব, তারা বড় পাথরের অস্ত্র ব্যবহার করত। তারপরে আগুনের খোঁজ কিন্তু তারা করতে পেরেছিল। তো আগুনের খোঁজ, যদি এখানে প্রশ্ন আসে যে আগুনের খোঁজ কোন যুগে করা হয়েছে, একদম পুরাতন, একদম প্রাচীন পাথরের যুগে কিন্তু আগুনের খোঁজ করা হয়েছে। তারপর তখন কি তারা কিন্তু শিকার করতেও শিখেছিল। তারপর আসো মধ্য পাথরের যুগে, অর্থাৎ মেসোলিথিক এজে, এখানের সময়টা হচ্ছে 12,000 থেকে 6,000 বিসি পর্যন্ত। এখানে সেই যে বড় পাথরের যে অস্ত্রগুলো ছিল সেগুলো ধীরে ধীরে তারা ছোট করে নেয়। ছোট পাথরের অস্ত্র কিন্তু এখানে পাওয়া যায়। এবং পশুপালনের মধ্যে শুধু কুকুরকেই কিন্তু তারা পোষ মানাতে পেরেছিল, অর্থাৎ মানুষের বন্ধু তখন ছিল কি কুকুর।
তো এখানে যদি প্রশ্ন আসে যে মানুষের প্রথম বন্ধু কোন পশু, তো কুকুর হচ্ছে মানুষের প্রথম বন্ধু, ঠিক আছে। তা আর এটা কোন সময়ে পাওয়া যায় প্রমাণ, এটা পাওয়া যায় মধ্য পাথরের যুগে, এই প্রমাণটি পাওয়া যায়। তারপর আসছে নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ, অর্থাৎ নিওলিথিক এজ, এটা হচ্ছে 6000 বিসি থেকে পরের পর্যন্ত, ঠিক আছে। 6000 বিসি থেকে বাকি যে সময় রয়েছে সেইটুকু পর্যন্ত। এখানে আগুনের ওপর কিন্তু কন্ট্রোল করতে তারা শিখে যায়, অর্থাৎ যে মানুষ যে আছে নতুন পাথরের যুগে আগুনকে কীভাবে কন্ট্রোল করতে হয়। প্রথমে তো অনেকে বলেছে নানানভাবে যে আগুন কীভাবে সৃষ্টি হয়েছে, যে ঝড় বিদ্যুৎ হওয়ার সময় গাছে গাছে ঘর্ষণ লেগে কিন্তু আগুনের তৈরি হয়েছে। প্রথম মানুষ ভয় পেত আগুনকে, এবং তারপরেও দেখা যায় যে পাথর ঘষেও নাকি আগুন তৈরি হয়েছে। দুটিভাবে অনেক বইতে দেওয়া থাকে, দুইভাবে আগুনের আবিষ্কার কিন্তু হয়েছে। আর আগুনকে কন্ট্রোল করা মানে নিয়ন্ত্রণে নিয়ে আসা, নিজের আওতায় নিয়ে আসা কখন শিখেছে মানুষ, নতুন পাথরের যুগে কিন্তু এই তারা ব্যবস্থাটি শিখেছে। তারপর কৃষিকাজ করতেও শিখেছে। আর কৃষিকাজ কারা ইতিহাসে প্রথম শুরু করেছে, মানে পৃথিবীতে প্রথম কৃষিকাজ শুরু করেছে কিন্তু মেয়েরা, অর্থাৎ মহিলারা, ঠিক আছে, কৃষিকাজ আবিষ্কার করেছে। তারপর হচ্ছে যে স্থায়ী বাসস্থানের ব্যবস্থাও কিন্তু এখানে তারা করেছে, অর্থাৎ নতুন পাথরের যুগে এসে মানুষ স্থায়ী বসবাস শুরু করেছে। আগে যে ছিল দেখো মধ্য পাথরের যুগ এবং আদি পাথরের যুগে তারা কিন্তু বাসস্থান তৈরি করেনি, মানে এক জায়গায় থাকতো না, তারা বনে বনে ঘুরতো, নানা জায়গায় খাবারের খোঁজে এক যে যাযাবরের মতো জীবনযাপন করতো। তার নতুন পাথরের যুগে কিন্তু স্থায়ী বাসস্থান তারা তৈরি করেছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আজে বাজে কোনো কিছু দিচ্ছি না, একদম যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তারপর দেখো আদি ঐতিহাসিক কাল, এটা গেল কি, সবটাই কিন্তু আমাদের প্রাক ঐতিহাসিক কাল মানে প্রি হিস্ট্রি। তো কেউ যদি বলে যে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না কোন যুগে, প্রাক ঐতিহাসিক কালে, ঠিক আছে। তারপর দেখো আদি ঐতিহাসিক কাল অর্থাৎ প্রোটো হিস্ট্রি, লিখিত প্রমাণ পাওয়া যায় কিন্তু লেখা যায় না, ঠিক আছে। তো এখানে হরপ্পা সভ্যতা, আরও নানান সভ্যতাগুলোও থাকে। তো হরপ্পারও কিন্তু লেখাগুলো কিন্তু আমরা পাই, কিন্তু আমরা সেগুলো পড়তে পারি না, ঠিক আছে। আদি ঐতিহাসিক কালে লিখিত প্রমাণ পাওয়া যায় কিন্তু সেগুলোকে পড়া যায় না। তারপর আসছে কি শেষে আধুনিক ইতিহাস, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি মনে করো, আধুনিক হিস্ট্রিক্যাল বা হিস্ট্রিক্যাল এজ, আধুনিক ইতিহাস, লিখিত প্রমাণ পাওয়া যায় ও পড়াও যায়। তো এখানে মেজর ডিফারেন্সগুলো কি আছে দেখো, প্রাগৈতিহাসিককালে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না, আদি ঐতিহাসিককালে কিন্তু প্রমাণ পাওয়া যায় কিন্তু পড়া যায় না, আধুনিক কালের ইতিহাসে কিন্তু প্রমাণ পাওয়া যায় লিখিত এবং তা পড়াও যায়, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা লিখনীয় খাতার মধ্যে খুব সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তারপর দেখো ফাউন্ডেশন মানে একদম তোমাদের ভিত গড়ে দেব, কিভাবে ইতিহাস এবং অন্য সাবজেক্টগুলো পরে আস্তে আস্তে করব। তো একটা তোমরা সবগুলো নিয়ে নাও, দেখো এমন আশা করি কোথাও পাবে না, অন্তত ফ্রিতে, পেইড কোর্সে অনেকে পেয়ে যাবে। তারপরে দেখো যে পুরনো পাথরের যুগের এখানে একটু বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে দিলাম। কি রয়েছে যে পুরনো পাথর, ভারতের প্রথম পাষাণকালের খোঁজ করেন রবার্ট বোর্সফোর্ড, ঠিক আছে, কত সালে, 1863 সালে কিন্তু তিনি পুরনো পাথরের যুগকে আবিষ্কার করেন, ঠিক আছে। এখানে রবার্ট বোর্সফোর্ডকে কিন্তু ইতিহাসের জনকও বলা হয়ে থাকে। তো তারপর হচ্ছে পুরা পাষাণকালের তথ্য পাওয়া যায় মধ্যপ্রদেশের ভীমবেটকা থেকে। এই যে পুরনো পাথরের যুগ, এটি আমাদের ভারতবর্ষের কোথা থেকে, মধ্যপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশের ভীমবেটকা থেকে কিন্তু এর প্রমাণ পাওয়া যায়। তারপর হচ্ছে মধ্যপ্রদেশের আবদুল্লাগঞ্জ থেকে চিত্রের সম্পর্কে জানা যায়। পুরনো পাথরের যুগে কিন্তু নানা গুহার মধ্যে আমরা দেখতাম যে চিত্র অর্থাৎ ছবি আঁকা থাকতো, সেই চিত্র সম্পর্কে কিন্তু আবদুল্লাগঞ্জ অর্থাৎ মধ্যপ্রদেশের আবদুল্লাগঞ্জ থেকে সেই চিত্র কিন্তু পাওয়া যায়। তারপর রক পেন্টিং পাওয়া গেছে, অর্থাৎ পাথরের ওপর যে ছবি আঁকা, সেই পাথরের ওপর কিন্তু ছবি আঁকার প্রমাণও পুরনো পাথরের যুগে পাওয়া গেছে। এখানে ঘটনাগুলো কোন সময়ে এবং কোন এজে কোনটি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর মধ্য পাথরের যুগ আসছে কে, খোঁজ করেন কে, খোঁজ দেন হচ্ছে কার্লাইন 1867 সালে, ঠিক আছে। আগেরটা ছিল কি রবার্ট ব্রুসফোর্ড, পুরনো পাথরের যুগ এবং মধ্য পাথরের যুগের খোঁজ দেন বা খোঁজ পান কার্লাইল, ঠিক আছে। তারপর মাইক্রোলিথিক এজও বলা হয়ে থাকে। মধ্য পাথরের যুগকে মাইক্রোলিথিক এজ কেন বলা হয়ে থাকে, যে পাথরের ছোট ছোট অস্ত্র বানানো হতো কিন্তু এই সময়। প্রথমে কি ছিল, পুরনো পাথরের যুগে বড় ছিল পাথরের অস্ত্রগুলো, ঠিক আছে, কিন্তু মধ্য পাথরের যুগে আসে কি পাথরের অস্ত্রগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং ধারালো হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে বুরজোহম কাশ্মীর,
বুরজুহুম কাশ্মীরে কি পাওয়া যাচ্ছে, যে অন্তিম সংস্কার, তারপর মানুষের সঙ্গে কুকুরকে মানে পুঁতে দেওয়ার যে একটা প্রমাণ, সেই প্রমাণ পাওয়া যাচ্ছে কোথায়, কাশ্মীরের বুরজুহুমে। ঠিক আছে, জায়গাগুলো মনে রাখবে, এবং জায়গার সঙ্গে সঙ্গে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুরজুহুম কাশ্মীরের অন্তিম সংস্কারের প্রমাণ পাওয়া যায়, এবং মানুষের সঙ্গে কুকুরকে পুঁতে রাখার প্রমাণ পাওয়া যায়। তারপর হচ্ছে প্রতাপগড়, ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, প্রতাপগড়ে কি প্রমাণ পাওয়া যাচ্ছে, মানুষের অস্থি বা মানুষের হাড় কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো লিখে নেবে এবং তোমরা পড়বে। তারপর দেখো নতুনের পাথরের যুগ, আজকে এইটুকু দিয়েই শেষ করব সূচিপত্র এবং বাকিটা। নতুন পাথরের যুগের মধ্যে খোঁজ করেন কে, জন লুবাক প্রথম এই যুগের খোঁজ দিয়েছেন 1865 সালে। কত সালে, সাল ইম্পর্টেন্ট, এবং কে খোঁজ দিয়েছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সালটা এত আসে না, কিন্তু কে খোঁজ করেছেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জন লুবাক প্রথম নতুন পাথরের যুগের খোঁজ দিয়েছেন। এখানে কি কি প্রমাণ পাওয়া যায়, কৃষিকাজ, স্থায়ী বাসস্থান, চাকার খোঁজও কিন্তু এখানে পাওয়া যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো চাকা মানে বিশাল ব্যাপার, যে চাকা দিয়ে আজকাল কী না হচ্ছে, চাকার উপরে দুনিয়াটা টিকে আছে, ভেবে দেখো গোল জিনিসটার উপরে। চাকার খোঁজ পাওয়া যায় কিসের জন্য, যে তখন মাটির বাসনপত্র বানানো হতো, সেই মাটির বাসনপত্র বানানোর জন্য কিন্তু চাকার ব্যবহার হতো, অন্য কাজে নয়। তখন আস্তে আস্তে ডেভেলপ করে যায়। তো চাকার খোঁজ প্রথমে কিসের জন্য, যে মাটির বাসনপত্র বানানোর জন্য কিন্তু খোঁজ করে। আর এটা কখন, নতুন পাথরের যুগে। তারপর দেখো আগুনের ব্যবহার করা শিখলো। তো এর আগে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করা শিখেছিল, যে আগুনকে কীভাবে কন্ট্রোলে আনা যায়, এবং তারপর আগুনের ব্যবহার শিখলো। ঠিক আছে, সঙ্গলকলু, কর্ণাটক, মহীশূর এখানে। তারপর আবিষ্কার পাওয়া যায়, কি পাওয়া যায়, ছায়ের ঢিপি পাওয়া যায়। তারপরে আদমগড়, মধ্যপ্রদেশ, এখানে পশুপালনের প্রমাণ পাওয়া যায়। তারপর বাগড়, রাজস্থান, এখানেও পশুপালনের কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো এই রইল আজকের প্রথম ক্লাস, তোমরা সমস্তগুলো লিখে নিও, আর যদি না লেখো তাহলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। আমি তোমাদের আবারও বলছি, এখানে পিডিএফ তোমাকে দেবো না, পিডিএফ তোমরা কেউ পাবে না। তোমরা এগুলো সবগুলো নোট করে নেবে, এবং অথেন্টিক জিনিস আমি পড়িয়ে দেবো, একবার পড়িয়ে দেবো, সমস্ত এক্সামে কাজে দেবে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী সময় আরও অন্য ভিডিওতে, মানে এটারই অন্য পার্ট নিয়ে। আর এই চ্যানেলের সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকে অনেক ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব।